আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিন, জয় পরাজয় হয়ে গেছে, নিশ্চিত খবর চলে এসেছে। কুয়েতের উপর ইরানের হামলা এত বেশি হয়েছে যে কুয়েতে আমেরিকা তাদের ঘাঁটি বাঁচাতে পারছে না। উপরন্তু কুয়েতের জনগণ সরকারের উপর চাপ সৃষ্টি করছে যে মার্কিন বাহিনীকে কুয়েত থেকে চলে যেতে হবে। এখন আমি আপনাদের স্ক্রিনে রিপোর্টটি দেখাচ্ছি। পুরোপুরিভাবে কুয়েতের ভেতর থেকে আমেরিকার বাহিনী সরে যাওয়ার কথা চিন্তা করছে। হ্যাঁ, আমেরিকা ভাবছে কুয়েতে আমরা আমাদের লোকজনকে এবং নিজেদের দেশ বাঁচাতে পারছি না, তাই কুয়েত থেকে সরে যায়। এটি একটি বড় খবর। অন্যদিকে আরেকটি বড় খবর হলো ইরাকের ভেতর থেকে আমেরিকা তাদের প্রায় সমস্ত পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছে। কারণ অনেক আগে থেকেই আলোচনা চলছিল এবং ইরাক বারবার দাবি করছিল যে আমাদের মাটি থেকে মার্কিন বাহিনী যেন চলে যায়। তাই ইরাক থেকেও পুরোপুরিভাবে মার্কিন বাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভাই সাহেব, চীনের বন্ধুত্বের প্রতি সালাম জানাই। কি দারুণ বন্ধুত্বই না রক্ষা করছে। যেমনটা বলা হয়, বন্ধুর ভুল হলে বন্ধুরা বড় বড় ভুল ক্ষমা করে দেয়। চীন ঠিক সেটাই করেছে। কুয়েতের একটি চীনা কোম্পানির উপর ইরানের হামলা হয়েছে, কিন্তু চীনের কোনো নাগরিক আহত হয়নি। চীন ইরানের উদ্দেশ্যে কিছুই বলেনি। কুয়েতে ইরানের দ্বারা চীনের কোম্পানির উপর যে হামলা হয়েছে তাতে চীনের কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ চীন ইরানকে কিচ্ছু বলেনি। বন্ধুত্ব হলে তো এমন হওয়া উচিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের বলেন তবে আমরা উভয়ই মিলে, অর্থাৎ আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর একটি বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করা সত্ত্বেও এখনও নেতানিয়াহুকে অনুমোদন দেননি যে আসুন আমরা দুজন মিলে ইরানের উপর হামলা চালাই। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে মার্কিন সৈনিকদেরও এই উপলব্ধি হয়েছে যে কফিনগুলো তাদেরই যুদ্ধাস্ত্রেরই অংশ। অস্ত্রশস্ত্রের সাথে এই কফিনগুলো জড়িয়ে আছে। সেই দিন আর নেই যখন আপনারা মেরে পালিয়ে যেতেন, আমরা এবার পাল্টা আঘাত হানব। মহাশয়গণ, নেতানিয়াহুর মুখে কটূক্তি করে ডোনাল্ড ট্রাম্প আবারও সেই কথাই পুনরাবৃত্তি করেছে যে যদি আমি না থাকতাম তবে ইসরায়েলও থাকতো না। ইরান মাত্র 2 সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। If it weren't for me, Israel would not exist today. They would not exist because we took it out with the B-2 bombers when we wiped out they were 2 weeks away from having a nuclear weapon. এদিকে রিপোর্ট হলো পাকিস্তান কুয়েত ও ইরাকের কাছে ড্রোন বিক্রি করেছে। হ্যাঁ, কুয়েত ও ইরাকের কাছে ড্রোন বিক্রি করেছে। এমনকি পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পাকিস্তান অস্ত্র বিক্রি করছে। আর মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো নিশ্চিতভাবেই সেই অস্ত্রগুলো আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে না, বরং ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে। আমেরিকা স্বীকার করেছে এবং জানিয়েছে যে আমাদের 7টি ভিন্ন অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থা ও মেশিনারিজের উপর সাইবার হামলা চালানো হয়েছে। আমরা তদন্ত করে দেখছি এই হামলার পেছনে ইরান আছে কিনা। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন বিশ্বে ইরানের যত সম্পত্তি রয়েছে আমরা সেই সমস্ত সম্পদ খুঁজে বের করছি এবং সেগুলোকে বাজেয়াপ্ত করব। আমেরিকা খোলাখুলিভাবেই ডাকাতি করার ঘোষণা দিচ্ছে। একজন মানুষ অতিরিক্ত ক্ষমতা পেলে নিজের মা বোনকে এক করা শুরু করে দেয়, যেমনটা ডোনাল্ড ট্রাম্প নিজের মা বোনকে এক করিয়েছে এবং এখন সে খোলাখুলিভাবে তা স্বীকার করছে। তার দাদাগিরি দেখুন। সে বলছে নেতানিয়াহু ও অন্যান্যদের রক্ষা করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে অপরাধ আদালতকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। এখন আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দাগিরি গোল্লায় গেছে আর আমেরিকা এখন বিশ্বের সামনে ভিক্ষা চাচ্ছে। তারা ঘোষণা করেছে যে ব্যক্তি আমাদের এই তথ্য দেবে যে ইরানের ড্রোন প্রোগ্রামকে কে স্পন্সর করছে এবং ইরানকে ড্রোন তৈরিতে কে সহায়তা করছে, আমরা তাকে $5 মিলিয়ন পুরস্কার দেব। এটি হলো মার্কিন এবং ইসরায়েলি এজেন্সির চরম ব্যর্থতা। তারা যখন কিছু জানতে পারছে না তখন পুরস্কার ঘোষণা করছে। নেতানিয়াহুর স্বপ্ন হলো নির্বাচনের আগেই সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হোক এবং আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হোক, যাতে নেতানিয়াহু নির্বাচনে জয়লাভ করতে পারেন। কারণ নেতানিয়াহুর ঝুলিতে যদি এই অর্জনটুকু যোগ হয় যে সৌদি আরব ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, তবে নেতানিয়াহু প্রচুর ভোট পেয়ে যাবেন। সন্ত্রাসী সবসময় তার স্বভাবসুলভ আচরণেই সন্ত্রাসী হয়। লেবাননের উপর আজও ইসরায়েল ফের হামলা চালিয়েছে। هذا هلا تفجير محيط سريان يعني حد يحمر شاف। এছাড়া স্বভাববশত বাধ্য হয়ে ইসরায়েল আজ গাজার উপর বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। গতকালও চালিয়েছিল এবং আজও চালিয়েছে, যার মধ্যে শিশু ও নারীরা নিহত হয়েছে। বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আপনারা ভিজুয়ালগুলো নিজেরাই দেখে নিন। ارجع يا شباب. جرحى
يا الله دمار كبير دمار كبير. গাজায় হামাস অবশেষে ঘোষণা করেছে যে 200 থেকে 250 দিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে অস্ত্র সমর্পণ করব। আমরা ইহুদিদের ইসরায়েলকে এবং আন্তর্জাতিক বাহিনীকে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর বিস্তারিত বিবরণ দেব। আর এই 200 দিনের মধ্যেই আন্তর্জাতিক বাহিনী ফিলিস্তিন ও গাজার পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং তারাই গাজার জনগণের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। এর পাশাপাশি হামাস এও দাবি করেছে যে ইসরায়েলকে গাজা থেকে সরে যেতে হবে। তখন আমেরিকা মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং প্রতিশ্রুতি দিয়ে বলে যে আমরা গ্যারান্টি দিচ্ছি ইসরায়েল গাজা থেকে বের হয়ে যাবে। এরপর ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি এসেছে, আমরা ততক্ষণ পর্যন্ত গাজা থেকে বের হব না যতক্ষণ না সত্যি সত্যি হামাস অস্ত্র সমর্পণ করে। এখন এই সত্য ও মিথ্যার জালে আসলে কি হয় তা জানা নেই, তবে গাজা থেকে যাতে বের হতে না হয় তার জন্য ইসরায়েল কোনো না কোনো অজুহাত ঠিকই খুঁজে বের করবে, এটা লিখে রাখুন। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইসরায়েল ভীষণ খুশি, কেউ ভাবতেই পারেনি যে হামাস অস্ত্র সমর্পণ করবে। এ খবরে ইসরায়েল আনন্দিত। শ্রোতাবৃন্দ, সন্ত্রাসী তো স্বভাববশতই সন্ত্রাসী হয়। ইসরায়েলের ওই কট্টর ডানপন্থী নেতা বেন গভির বলেছেন যে এই চুক্তি সব ভুল, কোনো চুক্তি হওয়া উচিত নয়, বরং সরাসরি আমাদের হামলা চালানো উচিত, গাজার মানুষদের হত্যা করা উচিত এবং হামাসকে নিশ্চিহ্ন করা উচিত। কোনো চুক্তি হতে পারে না। তুরস্কের এক নাগরিক বাইতুল মুকাদ্দাসে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি ফিলিস্তিনে পৌঁছান এবং বাইতুল মুকাদ্দাসের গেটে পৌঁছানোর পর ইসরায়েলি সেনা তাকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছেন। তিনি জানান যে তিনি তুর্কি থেকে এসেছেন। তুরস্কের নাম শোনার সাথে সাথেই সেই সেনা বলে দেয় তুর্কিদের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদ বন্ধ। দেখুন, Türkiye. Turkish it's closed. Okay? What? Turkish? Yes. No, Salah, next Salah. Come back in Fajr. I know. Okay. Can I ask someone? Because I came from Germany to. এই প্রতিবেদন করতে করতেই এইমাত্র আমার কাছে নোটিফিকেশন চলে এসেছে। খবরটি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এই হামলাগুলো এই সপ্তাহেই শুরু হবে, তবে এমন নয় যে 10 মিনিট পরেই হামলা শুরু হয়ে যাবে। ইরানের উপর বড় হামলা হবে এ সপ্তাহেই হবে এবং এই হামলার পরিকল্পনা করা হয়েছে এই উদ্দেশ্যে যেন ইরান চাপে পড়ে আত্মসমর্পণ করে। দ্বিতীয় নিশ্চিত খবরটি হলো আমেরিকা এবং ইসরায়েল মিলে পরিকল্পনা করছে উভয় দেশ একযোগে ইরানের বিভিন্ন স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে যাতে ইরান চাপে পড়ে চুক্তি করতে বাধ্য হয়। কিন্তু আমার এই কথাটা মনে রাখবেন, আমেরিকা এবং ইসরায়েল উভয়কেই এর খেসারত দিতে হবে এবং এরপর এদের সাথে যে কেউ দাঁড়াবে সে সবার আগে মার খাবে। এখন এই খবরটি আসার সাথে সাথে ক্রুড অয়েলের দামের গ্রাফ দেখুন, একদম আকাশচুম্বী। ইরানের সাথে সংঘাতের কথা উঠলে পুরো বিশ্বের তেলের বাজার কেঁপে ওঠে। তোমরা ইরানের সাথে কি জয় করবে? আসসালামু আলাইকুম। গতকাল রাতে ইরানে মার্কিন হামলার পাল্টা জবাবে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। ইরানের হামলার শিকার হয়েছে জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো ঘাঁটি এবং ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির নতুন চিত্র, স্যাটেলাইট চিত্র আমাদের হাতে এসেছে। আশ্চর্য বিষয়, ইরান জর্ডানের একটি F-15 বিমান রাখার হ্যাঙ্গারে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। সেখানে থাকা একটি F-15 ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার চেয়েও বড় সংবাদ, 6টি ব্র্যান্ড নিউ MQ-9 রিপার ড্রোন অ্যাসেম্বল করার আগেই ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ ড্রোনগুলোকে রেডি করা হয়নি, শুধু প্যাকেট করে আনা হয়েছিল। এই অবস্থায়, প্যাকেট করা অবস্থায় তাদেরকে প্যাকেট করে ফেলেছে ইরান। এবং ইরানের মিসাইল যখন আঘাত হানছিল, কিভাবে ইঁদুরের গর্তে প্রবেশের মতো মার্কিন সেনারা বাংকারে প্রবেশ করেছে সেই দুর্লভ চিত্র এসেছে আমাদের হাতে। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানাবো আজকের লাইভে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। 22 জুলাই আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারি নিয়ে আলাপ করব। আমেরিকান ডেটা সেন্টার টোটাল কতজন সৈন্য ক্ষয়ক্ষতি হলো, যুদ্ধ কোন দিকে যাচ্ছে, এবং সেই সাথে বোনাস হিসেবে দুটি নিউজ থাকবে। একটা হলো নরেন্দ্র মোদীর কি অবস্থা,
আরেকটা, বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে তুরস্কে রয়েছেন। তুরস্কে উনি কি করছেন, কোথায় যাচ্ছেন, বাংলাদেশের জন্য ভালো কিছু সংবাদ থাকবে। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। কলকাতা থেকে দেখছেন রাজ, সিলেট থেকে জাহেদ আহমেদ, সবাইকে স্বাগত আজকের লাইভে। প্রথমে বাংলাদেশের একটা নিউজ দেই। বাংলাদেশের সেনাপ্রধান গতকাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করেছিলেন। আজকে তুরস্কের সবচেয়ে বড় সরকারি গোলাবারুদ প্রতিষ্ঠান এম কে ই এর সদর দপ্তরে তার প্রধানের সাথে দেখা করেছেন এবং সেখানে দ্বিপাক্ষিক দীর্ঘ বৈঠক করেছেন। বাংলাদেশ ইতিমধ্যে ঢাকায় বাংলাদেশের মিলিটারি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তুরস্কের তৈরি ন্যাটো গ্রেডের বা ন্যাটো কোয়ালিটির গোলাবারুদ তৈরি করছে। লাইসেন্স নিয়েছে তুরস্ক থেকে, বাংলাদেশ নিজে এটা উৎপাদন করছে। তুরস্কের প্রায় 250 বছরের পুরাতন এই প্রতিষ্ঠান অনেক সফিস্টিকেটেড গোলাবারুদ তৈরি করে। কিছুদিন আগেও তারা ইউরোপের দেশ কসোভোতে বড় একটি ফ্যাক্টরি উদ্বোধন করেছে। আগামী দিনে বাংলাদেশ চাইলে, বাংলাদেশ চাচ্ছে, সেনাপ্রধান গিয়েছে যেহেতু, এমন কোয়ালিটির গোলাবারুদ বাংলাদেশের ভান্ডারে আসতে যাচ্ছে যেটা আমাদের প্রতিবেশী কারোর নেই। এক সময় বাংলার নবাবদের, বাংলার সুলতানদের ঘোড়ার তেজ ছিল সবচেয়ে বেশি, তলোয়ারের ধার ছিল সবচেয়ে বেশি। আবারও বাংলায় সেই দিন আসছে। বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির সংবাদ শুনলে যাদের ভালো লাগে, যাদের বুকটা গর্বে ভরে ওঠে, তারা বাংলাদেশ জিন্দাবাদ কমেন্টে লিখতে পারেন। যদিও আমাদের লাইভে এমন কিছু দর্শক যুক্ত হয় যারা বলে কি দরকার ডিফেন্স ইন্ডাস্ট্রির, কি দরকার ফাইটার জেট কিনার, কি দরকার, বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে। মনে হয় বাংলাদেশের পাশে মামার বাড়ি রয়েছে, দৌড়ানি খেলেই দিল্লি চলে যাওয়া যাবে। যারা যাওয়ার তারা গিয়েছে। আমাদের ঠিকানা একটা, সেটা হলো বাংলাদেশ, এবং এই ঠিকানাকে আমরা পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে চাই। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য আর কি কি দরকার তুরস্ক থেকে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের মেসেজগুলো তুরস্কের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেব। গতকাল গুরুত্বপূর্ণ একটি সফরে তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়েছিলাম এবং তুরস্কের সরকারি অনেক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। তুরস্ক থেকে বাংলাদেশের জন্য যা প্রয়োজন আমরা তার সবটা ব্যবস্থা করার জন্য আমাদের সাধ্যের সবটুকু দিয়ে কাজ করব। আমাদের সমগ্র ভালোবাসা আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক, শুরু করি ইরানের সংবাদ। ইরান পাল্টা হামলা হিসেবে ব্যাপক অভিযান চালিয়েছে কয়েকটি আরব দেশে, তার মধ্যে জর্ডানের মাঠটা ছিল সবচেয়ে দুর্দান্ত। আমরা আগে ইরানের মিসাইল হামলার একটা ছবি দেখাই, ভিডিও দেখাই। এই যে মিসাইলগুলো ইরান মারছে তাতে কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা আমাদের অনেক দর্শক প্রশ্ন করেন। আমরা আজকে সেই রকম কিছু স্যাটেলাইট চিত্র দেখাবো। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ঘাঁটি। ঘাঁটিটির আগের অবস্থা ডান পাশে, পরের অবস্থা বাম পাশে। আমরা এটার একটা ভিডিও দেখাতে পারি আপনাদেরকে, ইরানের মিসাইল হামলায় কি অবস্থা হয়েছে এই ঘাঁটিটিতে। আমাদের কাছে একটি মিসাইলের ছবি, একটি স্যাটেলাইট ইমেজ এসেছে। দেখুন, প্রথম ছবিটিতে একটা বড় গম্বুজ দেখা যাচ্ছে। এই গম্বুজের মাথাকে চূর্ণ করে দিয়েছে ইরানের মিসাইল। এটি কুয়েতের আহমেদ আল জাবির এয়ারবেস। এখানে থাকা লং রেঞ্জ 3 ডাইমেনশনাল এয়ার সার্ভিলেন্স যে রাডারটি ছিল, সেই রাডারটিকে পরিপূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানের মিসাইল। এবং আমরা আপনাদেরকে বলেছি ইরানের সবচেয়ে বড় হামলাটি হয়েছে জর্ডানে। সেখান থেকেও স্যাটেলাইট পাওয়া ছবি আমরা দেখাচ্ছি। জর্ডানে
আমেরিকান একটি F-15 বিমান রাখা হয় এমন জায়গাগুলোকে হ্যাঙ্গার বলে, এই হ্যাঙ্গারে পিন পয়েন্ট স্ট্রাইক করেছে ইরান। এই স্ট্রাইকটি কিভাবে হলো, এখানেই সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং তথ্য। ইরান জর্ডান থেকে অকল্পনীয় গোপন সহযোগিতা পেয়েছে। জর্ডানের ভেতর থেকে ইরানের কাছে তথ্য দেয়া হয়েছে, কোথায় কোন জিনিসটা আছে, নিখুঁত মানচিত্র দেয়া হয়েছে। এখন এই মানচিত্রগুলো কারা দিয়েছে? এই মানচিত্রগুলো জর্ডানের মিলিটারি পার্সোনালরা দিতে পারে, জর্ডানের গোয়েন্দা সংস্থার লোকেরা দিতে পারে, জর্ডানের সিভিলিয়ানরা দিতে পারে। আপনারা শুনলে অবাক হবেন, জর্ডান নামক যে রাষ্ট্রটি তৈরি করা হয়েছে, এই রাষ্ট্রের নাগরিকদের মেজরিটি হলো ফিলিস্তিনি। নর্মালি জর্ডানিয়ান নামে কোনো জাতি নেই পৃথিবীতে, এরা সবাই আরব। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য সৌদি আরবের একটা অংশ ভাগ করে জর্ডান বানানো হয়েছিল ব্রিটিশদের পরিকল্পনায়। কিন্তু পরে ফিলিস্তিন থেকে যে ফিলিস্তিনদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলকে তৈরি করার জন্য, বড় করার জন্য, সেই ইসরায়েল থেকে হিজরত করা ফিলিস্তিনিদের বড় একটা অংশ জর্ডানে এসেছে। তারা আর কোনোদিন ফেরত যেতে পারেনি, তারা জর্ডানের সিটিজেন হয়েছে এবং জর্ডানের সেনাবাহিনীতে, সরকারে, প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশনে, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অসংখ্য ফিলিস্তিনি কাজ করছে। এবং গাজার গণহত্যার সময় যেই দেশটিতে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে সেটি জর্ডান। জর্ডানের মানুষ বারবার সীমান্তে এসেছে, জর্ডানের বাদশাকে বলেছে শুধু একবার সীমান্ত খুলে দিন, আপনাদের কোনো অস্ত্র আমাদের লাগবে না, আমরাই ফিরে যাব আমাদের মাতৃভূমিতে, আমরা আমাদের ভাইদেরকে উদ্ধার করব। যদিও সে আন্দোলন দমন করেছে ইসরায়েলের মিত্র বাদশাহ আব্দুল্লাহ। কিন্তু জর্ডানের রাষ্ট্র কাঠামোয়, সরকার, সেনা, গোয়েন্দা কাঠামোয় ফিলিস্তিন প্রেমী, ফিলিস্তিনি অনেক মানুষ রয়েছে। তারাই ইরানের কাছে এই গোপন তথ্যগুলো লিক করে দিতে পারে, যে কারণে ইরান পিন পয়েন্ট হামলা করতে পারছে জর্ডানে। আমাদের কাছে একজন মার্কিন সেনার মেটা চশমা, অত্যাধুনিক চশমা, যে চশমার ভেতর দিয়েই ভিডিও করা যায়, সেখান থেকে একটা ভিডিও এসেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল আসার সাথে সাথে কিভাবে আমেরিকান সেনারা তাদের ঘাঁটির নিচে থাকা বাংকারে প্রবেশ করছে। চলুন ঘুরে আসি মার্কিন ঘাঁটির গোপন বাংকারে। পালাচ্ছে পালাচ্ছে, মামুর বেটা কই পালাও, পালানোর জায়গা আর বেশি নাই। দেখুন বাইরে কিন্তু হামলার ছবি আসছে, ভিডিও আসছে, সাইরেন বাজছে, ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় মার্কিন সেনারা পালাচ্ছে। ইঁদুরের মতো ঢুকে গিয়েছে বাংকারে। অনেকেই প্রশ্ন করেন যে এত মিসাইল মারছে ইরান, কিন্তু মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির সংখ্যা তো কম। এখন পর্যন্ত 18 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে, তবে আহত সৈন্যের সংখ্যা গাণিতিক হারে বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ গতকালকের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম, মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে ইরানের সাথে যুদ্ধে তাদের আহত সৈন্যের সংখ্যা 100+ or around 100। কিন্তু আজকে পার্স টুডে ইরানিয়ান মিডিয়ার বরাত দিয়ে, একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে পার্স টুডে দাবি করেছে আমেরিকান হতাহত সৈন্যের সংখ্যা 500+, 500+, এটা কম নয়। আমেরিকার মতো এত সুরক্ষিত একটা দেশের 500 সেনা হতাহত হওয়া, এবং শুধু সেনা হতাহত নয়, আমেরিকার গুরুত্বপূর্ণ ডাটা সেন্টার গুলোকে টার্গেট করছে ইরান।
বাহরাইনে, আরব আমিরাতে। শুনুন একজন ইরানি জেনারেলের মুখে সেই কথা। قریب به بیش از حدود 20 سال یک مرکزی رو با کمک آمریکایی ها و اروپایی ها و رژیم صهیونیستی به نام دیتا سنتر در کشور امارات راه اندازی کرده بودند و 20 سال زحمت اینا که برای کنترل کل منطقه غرب آسیا و بلکه بخشی از جهان بود نابود شد در این جنگ. هرچی سرمایه گذاری در پایگاه های منطقه کرده بودند که حدود 14 پایگاه اصلی و گسترده و راهبردی داشتند، 3 پایگاه کمکی و در واقع منطقه ای داشتند، 17 پایگاه مجموعاً پایگاه بسیار مهم। ইরান একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে টেস্ট ক্রিকেটের মতো ঠেকিয়ে ঠেকিয়ে খেলছে। ইরান আমেরিকাকে একটা দীর্ঘ যুদ্ধের ফাঁদে ফেলে দিতে চাইছে। ইরানের টার্গেট কি সেটাও বলছেন ইরানের জেনারেল শেকেরনি। ইরানের এই জেনারেল কিছুক্ষণ আগে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আমেরিকাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করাই আমাদের প্রতিশোধ। জেনারেল শেকারচি ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র, তিনি বলেছেন, প্রতিশোধ বা রক্তের বদলার বিষয়টি কেবল একটি সামরিক অভিযান বা সাময়িক কৌশলের মধ্যে সীমাবদ্ধ রাখেনি ইরান। ইরান এই অঞ্চলের শান্তির জন্য, নিরাপত্তার জন্য আমেরিকাকে চিরদিনের জন্য মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। মিডল ইস্ট আইয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মতো ইরানের সাথে যুদ্ধে নিজের হাতে তৈরি করা এমন একটি ফাঁদে নিজে পড়ছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমেরিকার হাতে নেই। ভিয়েতনামের মতো একটা গরিব দেশে আমেরিকার 53,000 সৈন্য নিহত হয়েছিল। আমেরিকা মনে করেছিল আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, দে ক্যান ইজিলি অকুপাই ভিয়েতনাম, বাট দে কুডন্ট। ভিয়েতনাম তাদের গলার কাটা, পায়ের কাটায় পরিণত হয়েছিল। এত সৈন্য মারা গিয়েছিল ভিয়েতনামে। 60-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছিল মার্কিন সেনা ফেরত আনো। শেষ পর্যন্ত আমেরিকা জয় ছাড়াই ফিরতে বাধ্য হয়েছিল ভিয়েতনাম থেকে। ইরানের সাথে এই যুদ্ধ আমেরিকার জন্য এইরকম একটি বড় মৃত্যু ফাঁদে পরিণত হতে যাচ্ছে। ইরানে এতদিনের হামলায় $37 বিলিয়ন আমেরিকা খরচ করলে ফেললেও ইরান থেকে একটা টাকার কোনো সম্পদ কি নিতে পেরেছে? পারেনি। ইরানের ভেতরে কি কোনো মার্কিন সৈন্য অবস্থান করতে পারছে? পারেনি। ইরান ইজ নট লাইক ইরাক অর আফগানিস্তান। ইরান বলছে, আমরা বড় কবরস্থান তৈরি করে রেখেছি, 1 লক্ষ সৈন্যের জন্য কবরস্থান। পৃথিবীর কোন দখলদার সৈন্য ইরানে প্রবেশ করলে হয় তাদেরকে আমরা এখানে কবর দিব, নতুবা পারস্য উপসাগরের হাঙ্গরগুলোর খাবারে পরিণত করব। ইরান ডিপ্লোম্যাটিকলি খুবই চমৎকার ন্যারেটিভ তৈরি করতে পারে। এখন আমেরিকা এত আক্রমণ করছে ইরানে, ইরানের কি ক্ষয়ক্ষতি হচ্ছে? না, হচ্ছে। কিন্তু আমেরিকার কি লাভ হচ্ছে? আমেরিকার অর্থনীতি বেকায়দায় পড়ছে, তেলের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, আমেরিকা ডলার ছাপিয়ে জনগণকে দিচ্ছে, ডলারের দাম কমে যাচ্ছে। এমন একটা চেইন রিঅ্যাকশন হচ্ছে, সব দিক থেকে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরাক দখল করে ইরাকের স্বর্ণ লুট করেছিল আমেরিকা, ইরাকের তেল লুট করেছিল, কিন্তু এখান থেকে কোনো কিছু নিতে পারছে না। এটাই হলো বিষয়। এই যে যুদ্ধের ব্যয়, আমেরিকা এখন চাইছে আরব বলদ বাদশাগুলোর কাঁধে যুদ্ধের ব্যয় চাপিয়ে দিতে। ইতিমধ্যে কুয়েতের কাছে অস্ত্র বিক্রির নামে প্রায় $1 বিলিয়ন কুয়েত থেকে আদায় করেছে আমেরিকা। কিন্তু আমেরিকার খরচ এত বেশি, অফিসিয়াল খরচ $37.5 বিলিয়ন, আনঅফিসিয়াল খরচ আরো অনেক বেশি। এটা এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলো থেকে আদায় করাও কঠিন। আরবরা যা ইনভেস্ট করার করে ফেলেছে।
প্রিয় দর্শক, আমরা যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় নজর রাখছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরানের উদ্দেশ্যে। ট্রাম্প বলেছে, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা চালায়, তার প্রতিশোধ হিসেবে আমরা হয় ইরানের একটি ব্রিজ ধ্বংস করব, নতুবা ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করব। হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সিভিল